নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর দিকে নজর রাখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা হলো যে কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি বা সিজেপি কি একসঙ্গে আসতে চলেছে। আর এরই মধ্যে দিল্লিতে ফের আন্দোলন আমার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিগর তৃণমূল কি ঘুরে দাঁড়াচ্ছে, মমতা কিভাবে খেলা ঘোরাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। এইসব খবরগুলো আপনাদের একে একে জানাবো। শুরুতেই যে রাজনৈতিক খবরের দিকে আমরা বিস্তারিত নজর রাখবো তা হলো জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে। রাজধানী দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন সবচেয়ে বড় জল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং সাম্প্রতিক সময়ে রাজপথে প্রবল ঝড় তোলা ককরোচ জনতা পার্টি বা সিজেপি কি এবার সমস্ত দূরত্ব ঘুচিয়ে এক ছাতার তলায় বা এক রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হতে চলেছে। এই দুই পক্ষের সম্ভাব্য মিলনের খবর প্রকাশ্যে আসতেই মোদী সরকার এবং বিশেষ করে ক্ষমতার কেন্দ্রে থাকা শক্তিশালী গুজরাট লবির অন্দরে রীতিমতো আতঙ্ক ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন জাতীয় রাজনীতির প্রবীণ বিশ্লেষকরা। পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে এই সম্ভাব্য জোটের বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও পর্যন্ত নিরবচ্ছিন্ন আলোচনা চলছে। দেশের নবীন প্রজন্ম, বিশেষ করে যাদের জেনজি বলা হয়, তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারের উপর মারাত্মকভাবে ক্ষুব্ধ। এর মধ্যেই এক অত্যন্ত বড় এবং বিস্ফোরক খবর সামনে আসছে যে গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি দেশের যুব সমাজের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সংসদ ঘেরাওয়ের মতো এক বিশাল এবং ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছিল, তারা এবার সরকারের বিরুদ্ধে সরাসরি রণংদেহী মেজাজে অবতীর্ণ হয়েছে। স্মরণ করা যেতে পারে সেই জুলাই মাসের বিক্ষোভে পুলিশ প্রশাসন চরম কঠোর অবস্থান নিয়েছিল। আন্দোলনকারী নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে ছড়াগুলি এবং পেলেট গান চালানো হয়েছিল। আজ সেই ককরোচ জনতা পার্টি প্রকাশ্যে এবং অত্যন্ত জোরালোভাবে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং চরম বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ এনেছে। তাদের স্পষ্ট এবং দায়িত্বহীন দাবি হলো দেশের ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মের সঙ্গে পদে পদে প্রতারণা করা হয়েছে। সিজিবি নেতৃত্বের তরফ থেকে সরাসরি আঙুল তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সরকারের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর দিকে। তাদের অভিযোগ, এই নেতারাই ছাত্রদের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এই তীব্র ক্ষোভ এবং অসন্তোষের আবহে জল্পনা ডানা মেরেছে যে ছাত্র স্বার্থকে সামনে রেখে রাহুল গান্ধী এবং সিজেপি খুব শীঘ্রই এক মঞ্চে আসতে পারেন। বিরোধীদের দাবি, রাহুল গান্ধী ছাত্রদের হয়ে যে দেশব্যাপী প্রচার চালাচ্ছেন তাতে বিপুল জনসমর্থন দেখা যাচ্ছে। রাজস্থানের কোটা, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, উত্তরাখণ্ডের দেরাদুন এবং মহারাষ্ট্রের পুনের মতো শহরগুলিতে রাহুল গান্ধীর সাম্প্রতিক কর্মসূচিগুলিতে যে আকরিক অর্থে বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়েছে তা দেখে সরকারের শীর্ষ নেতৃত্বের উপর কিন্তু চাপ বাড়ছে বলে তারা দাবি করছে। অভিযোগ উঠেছে যে সরকার চাইছে যে কোনো মূল্যে সিজেপি এবং কংগ্রেস যেন আলাদা থাকে, কারণ উভয়ের মূল ইস্যু এক এবং অভিন্ন, তা হলো ছাত্র অধিকার, পেলেট গানের ব্যবহার বন্ধ এবং দেশ জুড়ে চলা প্রশ্ন ফাঁস বা পেপার লিক কেলেঙ্কারির সিবিআই তদন্ত। রাহুল গান্ধী যখন ছাত্রদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে থানার বাইরে গিয়ে নিজে এফআইআর দায়ের করার জন্য ধর্নায় বসছেন, ঠিক সেই একই সুরে কথা বলছেন সিজেপির শীর্ষ নেতৃত্ব। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্যানেলে বসে সিজেপির অন্যতম প্রধান মুখ এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কা কিন্তু প্রকাশ্যেই রাহুল গান্ধীকে তার এই প্রতিবাদী ভূমিকার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বিরোধী দলনেতাকে যেভাবে ছাত্রদের এফআইআর দায়ের করার জন্য থানায় ধর্নায় বসতে হচ্ছে তা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত লজ্জাজনক এবং সিজেপি এই লড়াইয়ে রাহুল গান্ধীর পাশে রয়েছে। প্রথম দিকে কংগ্রেস দল হিসেবে এই ছাত্র আন্দোলন থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও যখন ছাত্রদের উপর অমানবিক লাঠিচার্জ হলো এবং পেলেট গান চললো তখন রাহুল গান্ধী সব থেকে কিন্তু বেশি সোচ্চার হয়ে ওঠেন। তিনি কংগ্রেসের সেবা দলকে সেখানে পাঠান, বর্ষিয়ান নেতা পবন খেরাকে আন্দোলনস্থলে পাঠান এবং শেষ পর্যন্ত নিজে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্নায় বসে স্পষ্ট বার্তা দেন যে কংগ্রেস ছাত্রদের এই ন্যায় বিচারের লড়াইয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।
এরপর সংসদের ভিতরেও কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে অমিত শাহের বিরুদ্ধেও সরাসরি মোর্চা খুলে দেন কিন্তু রাহুল গান্ধী। জাতীয় রাজনীতির এই চরম ডামাডোল এবং সংঘাতের মধ্যেই ককরোচ জনতা পার্টি বা সিজেপি সরকারের উপর চাপ আরো বহুগুণ বাড়িয়ে দিয়ে দিল্লিতে ফের এক বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়েছে। গত মাসে তাদের বিক্ষোভকে কেন্দ্র করে যন্তর মন্তরে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং প্রশাসন যেভাবে তা দমন করেছিল, তার এক মাস কাটতে না কাটতে আগামী 5 সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত একটি বিশাল এবং শক্তিশালী প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে এই তরুণদের দল। সিজেপি মুখপাত্র সৌরভ দাস অত্যন্ত কড়া এবং আক্রমণাত্মক ভাষায় সরকারের সমালোচনা করে অভিযোগ করেছেন যে সরকারের তরফ থেকে তরুণ আন্দোলনকারীদের শান্ত করার জন্য যে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণে তারা সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে ব্যর্থ। নিচের এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে দেশের জেনজি রাজপথে নামা তরুণ আন্দোলনকারী এবং আত্মঘাতী ছাত্রদের মৃতদের পরিবারের সঙ্গে যে চরম মাত্রায় বিশ্বাসঘাতকতা করা হয়েছে তা কোনোভাবে আর বরদাস্ত করা হবে না। সৌরভ দাসের বক্তব্য অনুযায়ী গত 20 জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তা আদৌ রক্ষা করা হবে কিনা তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। ছাত্র নেতাদের অভিযোগ, সরকার তাদের সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু আজ এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ বা আপডেট নেই। এই কারণেই একটি শান্তিপূর্ণ অথচ বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সব থেকে তাৎপর্যপূর্ণ এবং আবেগময় বিষয় হলো আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের অসহায় পরিবার এবং গত 20 জুলাই পুলিশের নির্মম লাঠিচার্জ এবং পেলেট গানের আঘাতে চরম নির্যাতিত ব্যক্তিরাই কিন্তু এই মিছিলের একেবারে সামনে সাইডে থেকে নেতৃত্ব দেন। সিজেপি মোদী সরকারকে সরাসরি এবং চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে যে সরকার যদি তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গের অবস্থান থেকে সরে না আসে এবং ছাত্রদের দাবি মেনে না নেয় তবে ফের একবার দিল্লি অচল করে দেওয়া হবে, সংসদ ঘেরাও হবে এবং দেশ জুড়ে এক দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রাজনৈতিক মহলের মতে সেই সময় যদি রাহুল গান্ধী এবং অন্যান্য দলগুলি যদি তাদের পাশে এসে দাঁড়ায় তবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন সরকারের জন্য পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল হতে পারে, অস্বস্তিকর এবং কার্যত নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে যেতে পারে। কৃষকদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ, কুস্তিগীরদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ এবং অগ্নিবিদের মাধ্যমে জওয়ানদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের যে অভিযোগ সরকারের বিরুদ্ধে আগে থেকে রয়েছে তার সাথে এবার যুক্ত হয়েছে ছাত্রদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। এর পাশাপাশি দেশ জুড়ে সরকারি স্কুলগুলির বেহাল এবং জরাজীর্ণ দশা ফেরাতেও কিন্তু সরাসরি ময়দানে নেমেছে ককরোচ জনতা পার্টি। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি স্কুলগুলি সরজমিনী পরিদর্শনে যাচ্ছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তারা সরাসরি স্কুলে গিয়ে সেখানকার পরিকাঠামো এবং দুর্নীতির ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। আর ঠিক এর জেরেই মহারাষ্ট্রের আউসাদ থানায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের অভিযোগ কোনো রকম পূর্ব অনুমতি ছাড়াই তারা স্কুল চত্বরে প্রবেশ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সিজেপি এবং সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজনীতির এই টানটান উত্তেজনার পাশাপাশি আমাদের কিন্তু নজর রাখতে হবে বাংলার রাজ্য রাজনীতির দিকেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা এবার আমরা জানাবো তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাইগার তৃণমূল কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াচ্ছে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মাস্টার স্ট্রোক দিয়ে রাজনৈতিক খেলা পুরোটা নিজেদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। রাজ্য রাজনীতিতে যখন দলের অভ্যন্তরীণ কোন্দল এবং বিধানসভায় বিরোধী দলের নেতৃত্ব নিয়ে এক চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই আবহেই বিদ্রোহী তৃণমূল বিধায়ক এবং হুগলি জেলার অত্যন্ত পরিচিত মুখ পীরজাদা কাশেম সিদ্দিকী ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শিবিরে নিজের ঘর ওয়াপাসি বা প্রত্যাবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল গোষ্ঠী ছেড়ে তিনি সরাসরি তৃণমূলে মূল স্রোতে ফিরে আসার এই যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী কিন্তু তেমনটাই জানানো হয়েছে। তা রাজ্য রাজনীতিতে এক ব্যাপক আলোড়ন এবং জল্পনা সৃষ্টি করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কাসেম সিদ্দিকী, যার মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে এবং বিশেষ করে হুগলি জেলার অত্যন্ত প্রভাবশালী ফুরফুরা শরীফ দরবারের কারণে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট এবং দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্বেই কাজ করবেন। বিদ্রোহী শিবির ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক চাঞ্চল্য
বিস্ময়কর এবং বিস্ফোরক দাবি করেছেন, যা বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি জানান যে তাকে ভুল বুঝিয়ে এবং কার্যত অন্ধকারে রেখে বলা হয়েছিল যে ওই বিদ্রোহী গোষ্ঠীটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবং তার নেতৃত্বেই কাজ করবে, এবং তাকে ও তার অনুগামীদের একটি নথিতে সই করতে বলা হয়েছিল এবং এই আশ্বাস দেওয়া হয়েছিল যে সেই সই সরাসরি তৃণমূল সুপ্রিমো দিদির কাছে পৌঁছবে। কিন্তু পরবর্তীকালে তিনি যখন ব্যক্তিগতভাবে সেখানে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন, তখন তিনি পরিষ্কার বুঝতে পারেন যে ওই বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দু মাত্র কোনো উল্লেখ বা সমর্থন নেই। কাসেম সিদ্দিকী অত্যন্ত আবেগঘন গলায় বলেন যে দিদি তাদের কাছে সবকিছু, তিনি তাকে বিশ্বাস করে টিকিট দিয়ে বিধানসভায় মানুষের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং দিদির ছবি দেখেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে জয়যুক্ত হয়েছেন। মানুষ দিদিকে দেখে কিন্তু তাকে ভোট দিয়েছে, তাই কোনো অবস্থাতেই তিনি দিদির সাথে বেইমানি করতে পারবেন না এবং যতদিন তিনি রাজনীতিতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী হয়েই থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতৃত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে বৃহত্তর রাজনৈতিক টানাপোড়েন চলছে, তার মধ্যেই কাসেম সিদ্দিকীর এই অভাবনীয় প্রত্যাবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে অনেকটাই শক্ত করলো এবং বিরোধী শিবিরকে চরম ব্যাকফুটে ঠেলে দিল বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে জাতীয় স্তর থেকে রাজ্য স্তর সর্বত্রই রাজনীতির পারদ এখন চরম সীমায় পৌঁছেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।